আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা শিখব সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে। সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইলশিট। আমরা জানি আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করছি। আর সিএসএস ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি, যেহেতু আমরা অলরেডি সিএসএস জানি বা বুঝি, সেটা নিয়ে যদি আলোচনা করি, অনলাইনে যদি সার্চ দিই তাহলে অনেক তথ্য পাবেন এই সম্পর্কে। আমি ছোট একটা উদাহরণ হিসেবে যদি বলি, এক ব্যক্তি উনি টেবিল তৈরি করে। এখন টেবিল তৈরি করার জন্য কাঠ কাটতে হয়, কাঠটাকে ফ্রেশ করতে হয়, ওটাকে তারপরে একটা শেফটের ভিতরে নিয়ে আসতে হয়। এরকম একটা টেবিলের ড্রয়ার তৈরি করতে হয়, পায়া তৈরি করতে হয়, উপরের দেখা যায় এরকম উপরে কাঠ মানে সুন্দর মতো সাজানোর জন্য কাঠ দিতে হয় এরকম। তো এই জিনিসগুলো যদি উনি একবারে তৈরি করার চেষ্টা করে তাহলে কিন্তু অনেক দেখা যায় সময় লাগে। কারণ একদিনে পায়া তৈরি করবে, একদিনে ড্রয়ার তৈরি করবে, একদিনই যদি সব করতে চায় তাহলে উনি বেশি টেবিল বানাইতে পারবে না। তার থেকে উনি যদি একটা জিনিস কাজ করে, আজকে কাজ হলো শুধুমাত্র টেবিলের পায়া তৈরি করবে, সুন্দর মতো করে শুধুমাত্র পায়া তৈরি করে রেখে দিল, আর একদিন ড্রয়ার তৈরি করে রেখে দিল। এরকম যখন উনি টেবিল তৈরি করা ধরছে তখন একবারে এরকম টেবিল ধরলো, সবগুলো আগে থেকে রেডি করা আছে, শুধুমাত্র উনি জয়েন করে লাগাই দিয়া ফিট করে দিল, ওনার টেবিল কমপ্লিট। উনি চাইলে কিন্তু অনেকগুলো টেবিল একসাথে তৈরি করতে পারে। তো এই কনসেপ্টটা যদি বুঝে থাকেন তাহলে সিএসএস ফ্রেমওয়ার্কের যদি কথা বলি, আমাদের প্রতিদিনই কমন কিছু কাজ করতে হয়। কমন কি কাজ? যেমন একটা ওয়েবসাইটে বিশেষ করে এইচটিএমএল এ এ ট্যাগ নিই, লিংকের জন্য এ ট্যাগ নিই। তো এটাকে আমাদের এটাকে কিছু দেখা যায় এটাকে বাটনে রূপান্তর করার জন্য আমাদের কিছু সিএসএস প্রপার্টি ইউজ করতে হয়। এই প্রপার্টি গুলো যদি আগে থেকেই করা থাকে, রেডি করা থাকে, তারপর চিন্তা করেন আপনাদের একটা ওয়েবসাইটে গ্রিড ভাগ করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রিড ভাগ নিয়ে আবার গ্রিডটাকে এখন রেসপন্সিভ করতে হয়, রেসপন্সিভ হয় কিনা, এই জিনিসগুলো কিন্তু যখনই যে প্রজেক্ট করবেন সকল প্রজেক্টে কিন্তু এগুলো ব্যবহার করা লাগতেছে। তাহলে এগুলো কি বারবার ইউজ করা লাগতেছে। এখন আপনি যদি একটা কাজ করেন যে আগে থেকেই এই গ্রিড গুলা ভাগ করে রেখে দিলেন, ডিজাইন করে রাখলেন, এইভাবে যদি রাখেন, তারপরে আপনি যখন কাজ করেন তখন আপনাকে গ্রিড নিয়ে চিন্তা করতে হবে না, লিংকের জন্য বাটন নিয়ে চিন্তা করতে হবে না, একবারে শুধুমাত্র করে যাবেন, রেডি হয়ে যাবে। জাস্ট এইটাই হলো সিএসএস ফ্রেমওয়ার্ক। অর্থাৎ সিএসএস টা কি এমন ভাবে রেডি করা আছে যাতে অনেক কাজটা আপনাকে সহজ করে দেবে, ওই কোডটাই বারবার আর লিখতে হবে না এরকম। তো আপনাদের আইডিয়া দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই নিয়ে আসি। যেমন এখানে আমি একটা HTML ফাইল আছে, সেটা ওপেন করলাম। ওপেন করার পরে একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে দেখা যায় আমাদের হেডার পার্ট থাকে। আমরা এটাকে একটু রান করে দেখাই নিয়ে আসি, দেখতে কিরকম। দেখতে বর্তমানে এরকম। তো আমরা কাজের জন্য প্রথমে একটা সেকশন নিই। একটা হেডার এরিয়ার ভিতরে কি থাকে, একটা হেডার এরিয়ার ভিতরে দেখা যায় দুপাশ থেকে গ্যাপ তৈরি করার জন্য কন্টেইনার থাকে। কন্টেইনারের ভিতরে কি থাকতে পারে, কিছু কন্টেন্ট থাকতে পারে। তো কন্টেন্ট থাকতে পারে কি, হেডার এরিয়া সাধারণত বাম পাশে দেখা যায় লোগো থাকে, ডান পাশে মেনু থাকে, এরকম আমরা দেখতে পাই। তো দুটো ভাগে ভাগ করতে হয়, অর্থাৎ এখানে দুটো একটা রোর ভিতরে, মানে একটা রো চিন্তা করি, কন্টেন্টের ভিতরে একটা রো থাকবে, সেখানে দুটো কলাম থাকবে। একটা কলাম মানে লোগো এরিয়ার যে কলাম সেটা একটা ছোট অংশে বিভক্ত থাকবে, আর মেনুটা একটু বড় অংশে বিভক্ত থাকবে। এই দুটো পাশাপাশি আনার জন্য আমাদের ফ্লোট লেফট করতে হয়, ওভারফ্লো হিডেন করতে হয়, পরেরটাকে এরকম কিছু করতে হয়। তো আমরা এইটা দেখেন কিভাবে সহজে করতে পারি। কন্টেইনারের ভিতরে দুটো ডিপ করব, যেমন
আমরা দুটো ভাগ করলাম এটা, তারপরে আমরা এটাকে ডিজাইন করতে পারি, তাই তো? তো দেখেন আমি বলছি একটা কন্টেইনারের ভিতর শুধুমাত্র একটাই রো থাকবে। যখনই রোর কথা বলতেছি তখনই আপনারা যেটা করবেন, কন্টেইনারের ভিতরে একটা রো আকারে যেহেতু ভাগ করতেছি, আমরা একটা রো নিয়ে নেব। এইভাবে না করে একটা রো নিলাম। রো মানে কি? সারি, বাম পাশ থেকে শুরু করে ডান দিকে একটা লাইন নিলাম। এটার ভিতর কলাম আকারে দুটো ভাগ থাকবে। এই জন্য যেটা করতে পারি, দুটো ভাগ করলাম। এখন লেফট যে অংশ আছে, এই লেফট অংশটাকে আমরা এখানে একটা লোগো নিয়ে আসতে পারি, যেমন একটা আইএনজি নিয়ে আসলাম। দেখি আমাদের এখানে কোনো ইমেজ আছে কিনা। হ্যাঁ আছে, লোগো ডট পিএনজি, ইমেজেস ফোল্ডারের ভিতরে এটা আছে, আমরা এটাই ব্যবহার করি। রাইট যে সেকশন আছে, যে ভাগ আছে, সেখানে আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন এখানে ব্যবহার করলাম হোম। এখন দেখেন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, কি করছি, প্রথমে একটা হেডার এরিয়া নিচ্ছি, তারপরে কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার বলতে দুপাশ থেকে গ্যাপ তৈরি করার জন্য, আর এটা একটা সেকশন হিসেবে নিচ্ছি। এরপরে একটা রো নিচ্ছি, রো নিচ্ছি এই অর্থে, অর্থাৎ বাম একটা সারি নেওয়ার জন্য, বাম থেকে থেকে ডান দিক পর্যন্ত একটা সারি নেওয়ার জন্য আমরা রো ব্যবহার করছি। এটার ভিতরে দুটো কলাম আকারে থাকবে, এই জন্য একটা লেফট পার্ট নিচ্ছি, একটা রাইট পার্ট। এখন আমরা যদি এটার আউটপুট দেখি, যদি রিফ্রেশ করি, আউটপুট দেখেন এইভাবে, ওটা উপরে আছে আর বাকিগুলা এই যে নরমাল, একটা জানি যে এ ট্যাগের একটা কালার থাকে, তারপর আন্ডারলাইন থাকে, এরকম কিছু থাকে, এইভাবে দেয়া আছে। এখন এই দুটোকে পাশাপাশি আনতে হবে। পাশাপাশি আনার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হলো, প্রথম যে লেফট আছে এটাকে ফ্লোট লেফট করতে হয়, তার আগে নির্দিষ্ট একটা উইডথ দিয়ে নিতে হয়, তারপর ফ্লোট লেফট করতে হয়, আর পরের যেটা থাকে এটাকে একটা উইডথ দিতে হয়, আর ওভারফ্লো হিডেন করতে হয়। এবং দুটোর ক্যালকুলেশন কখনোই যেন 100% উপরে না যায় যদি আমরা পার্সেন্টেজ দিয়ে করি। তো এই চিন্তা যদি করি আমরা এটাকে করব, তো আমরা সিএসএস করব না, একটু সিএসএস না করে কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমরা ডি, এই যে ভাগের যে কথাটা বলছি সেটা যদি একটু চিন্তা করি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, একটা কাজ করি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমি এখানে একটি টেবিল নিলাম। 100% এর যদি কথা বলি, এখানে 100% বলতে আমি বাম পাশ থেকে শুরু করে টোটাল, এটা আমরা পার্সেন্টেজ দিয়ে এর আগেও করছি, এই হলো 100%। 100%-এর হিসেবে আমরা যদি এটার অর্ধেক করি তাহলে কি 50%, তাই তো? এই 100%টা কি আমরা 12টা ভাগে ভাগ করছি। আপনি চাইলে 10টা ভাগে ভাগ করতে পারেন, 15টা ভাগে ভাগ করতে পারেন, এরকম। জাস্ট আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো সিএসএস ফ্রেমওয়ার্কের আইডিয়া দিচ্ছি, যে কিভাবে সিএসএস ফ্রেমওয়ার্ক তৈরি করবেন বা তৈরি করতে পারেন, এরকম। তো এখানে আমি একটু কালার করে দিই, কালার করলে হয়তো বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এখন দেখেন এখানে আমি 12টা ভাগে ভাগ করছি 100%কে। এখন যদি বলি 100%-এর অর্ধেক মানে 50%, তাহলে 50%-এর এখানের এই 12 ভাগের যদি হিসেব করি কত ভাগে যাই 50% হয়, এখানে হিসেব করেন, এখানে একটা এখানে একটা, তাহলে আমরা এই দেখেন মানে 6 ভাগের যদি কথা বলি, 6 ভাগে যদি বলি 6 6 12, সুতরাং 6টা করে ভাগ করলে আমাদের তাহলে এটা 2টা ভাগ হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায় 50%-এর যদি কথা বলি এরকম। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 30%-এর কথা চিন্তা করি, বা একটু ছোট প্রথম সেকশনটা যদি ছোটর কথা বলি, ধরেন এতটুকুর ভিতরে আমি কল্পনা করি এটি আমার ফুল ওয়েবসাইট, এতটুকুর ভিতরে আমি লোগোটা রাখতে চাচ্ছি, বাকি যতটুকু আছে এতটুকুর ভিতরে আমাদের মেনু থাকবে এই এতটুকুর ভিতরে। তাহলে আমি এখানে কয় ভাগে রাখতে পারি? 12 ভাগের, এখানে 3 ভাগে রাখতে পারি, এখানে বাকি থাকে কয় ভাগ বলেন তো? 9 ভাগ। 9 ভাগ। অর্থাৎ এইভাবে ভাগ করে আমি কাজটা করতে পারি। এখন এইভাবে যদি করি, দেখেন এই যে ডিপ যেখানে লেফট ব্যবহার করছি, লেফট না করে আমি ভাগের কথা চিন্তা করি, প্রথমে কল 3 ব্যবহার করি, যদি 12 ভাগের 3 ভাগ ব্যবহার করি, এখানে বাকি থাকে কয় ভাগ? অবশ্যই 12 ভাগের উপরে যাওয়া যাবে না, কল 9 এতটুকু যদি ব্যবহার করি তাহলে আউটপুটটা কিরকম হয় একটু দেখে আসি। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এটা বামে চলে আসছে এবং এটা ডানে চলে গেছে, আমাকে ফরওয়ার্ড লেফট বা এগুলা ইউজ করার দরকার হয় নাই, জাস্ট সিম্পল একটা ক্লাস ব্যবহার করছি এখানে। এখন আমরা যে এই যে লিঙ্কটা ব্যবহার করছি, লিঙ্কটা দেখতে অত একটা ভালো লাগতেছে না, লিঙ্কটা একটু সুন্দর করতে চাই, কি করতে পারি? এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি, যেমন বাটন হিসেবে আমি ডিজাইন করতে চাই, এই জন্য লিখলাম বিটিএন বাটন। কি কালার দিতে চাই সে কালার চাইলে নাম দিতে পারি, যেমন আমি ইনফো দিলাম, কালারের নাম রাখলাম আর কি, ইনফো। এখন যদি রিফ্রেশ করি বর্তমানে এরকম দেখেন, সাথে সাথে এটা একটা সুন্দর ডিজাইনে চলে আসছে, এবং এর হোভার ইফেক্টও চলে আসছে। এবং এখানে লেখার যদি কথা বলি, দেখেন হোম, তারপর এগুলো সবগুলো বড় হাতের শো করতেছে, তারপর বর্ডার একটু রেডিয়াসও আসছে এরকম, পাশে প্যাডিং আছে, দেখতে সুন্দর লাগতেছে। বাকিগুলোও যদি একটু ডিজাইন করতে চাই আমরা চাইলে এগুলোকে ক্লাস দিতে পারি, বাটন হিসেবে রূপান্তর করতে চাই এই জন্য বিটিএন লিখলাম, যেমন ব্লু টাইপের বাটন চাই, ব্লু লিখলাম, আমি সেমটা পরেরটাও চাচ্ছি একই কালারে হোক, লিখে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এখন যদি হোভার করি দেখেন এখানেও হোভার ইফেক্ট দেখতে পাচ্ছি। এবং এটা যদি আমি ছোট করি, এই দেখেন যদি ছোট করি, মোবাইল ভার্সনের কথা যদি চিন্তা করি তার লোগোটা উপরে চলে আসছে আর এগুলো কি নিচে চলে আসছে, মানে রেসপন্সিভ, অর্থাৎ গ্রিড ভাগ করা এবং রেসপন্সিভ করা এটা একটা খুব কঠিন একটা বিষয় অনেকের কাছে। যদি আপনি যদি বুঝে থাকেন, ক্যালকুলেশন বুঝে থাকলে তেমন একটা কঠিন না, কঠিন না হইলেও দেখা যায় একই কাজ আমাদের কিন্তু বারবার করা লাগতেছে। যে কাজগুলো যদি আমরা সহজ করে ফেলি তাহলে কিন্তু বারবার করা লাগে না, মানে আগে থেকে যদি রেডি করে রাখি। এখন কিন্তু আমার ক্যালকুলেশন ঠিক আছে। এখন এই যে মেনুর যে কথা যে আমি বলতেছি, বা এখানে যে কয়েকটা বাটন আছে এগুলোকে যদি আমি ডান দিকে নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি? তাহলে এখানে দেখেন যেটা ব্যবহার করছি, চাইলে এখানে আমি একটা ট্যাগ ব্যবহার করতে পারি, রিবের ভিতর নিয়ে আসতে পারি, একটা ক্লাস দিই। সব যে এটার ভিতরে যা থাকবে এই ডিবের ভিতরে, যেমন আমি দিলাম মেইন মেনু, এই মেইন মেনুর ভিতরে যা কিছু থাকবে সবগুলো মাঝখানে চলে আসবে। এই জন্য আমি চাইলে এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, যেমন টেক্সট সেন্টার।
এইখানে যা কিছু করতেছি আপনাদের, এখানে যা কিছু করতেছি আমি কিন্তু কোনো ধরনের মানে কোনো কিছু লিঙ্ক করাই নাই। মানে যেটা আপনার বুটস্ট্র্যাপের কথা বলেন বা অন্য যেগুলো বলেন, আমি কোনো কিছু কিন্তু লিঙ্ক করাইনি। জাস্ট এখানে একটা ক্লাস দিচ্ছি, টেক্সট সেন্টার ইউজ করলাম, রিফ্রেশ সেট করলাম। এখন ব্রাউজার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা মাঝখানে চলে আসছে। যদি আমি ডান পাশে নিতে চাই তাহলে যেটা ব্যবহার করব টেক্সট রাইট। এখন যদি আমি রিফ্রেশ করি ডান পাশে চলে আসছে। বামে নিতে যদি চাই টেক্সট লেফট, যদি বাই ডিফল্ট লেফটই থাকে বাম পাশে চলে আসছে। তো আমি সহজে গ্রিডে কিন্তু ভাগ করতে পারতেছি, প্লাস রেসপন্সিভ হয়ে যাচ্ছে এবং বাটন গুলো সুন্দর মতো ডিজাইন হচ্ছে। আমি কিন্তু কোনো ধরনের সিএসএস করতেছি না, কোনো সিএসএস অ্যাপ্লাই করতেছি না, শুধুমাত্র যা করার এইচটিএমএল এর ভিতরেই করতেছি। বোঝার জন্য আরেকটা সেকশন তৈরি করি আমি। স্যার এই ক্লাস কমান্ড গুলো তো সরাসরি কাজ করে নিচ্ছে এরকম অটোমেটিকলি? হ্যাঁ, কিভাবে কাজ করতেছে সেটা দেখাবো কিছুক্ষণ পরেই। যেমন দিলাম মেইন এরিয়া, এটার ভিতরে আমি দুপাশ থেকে গ্যাপ চাচ্ছি, এজন্য কন্টেনার লিখতে পারি। তারপরে আমি একটা রো চাচ্ছি, এই জন্য দেখলাম রো আকার ভাগ করতে চাচ্ছি, এই জন্য রো দিলাম। এটার ভিতরে আমি কলাম চাচ্ছি, আমি এখানে কন্টেন্ট রাখতে চাচ্ছি। দুই পাশে কন্টেন্ট থাকবে, দুভাগে ভাগ করতে চাই, মানে 12 ভাগের 2 ভাগে যদি ভাগ করি তাহলে আমার যদি ওটার 50% করি তাহলে কল মানে 6, মানে 6 ভাগে কি করলাম 6 আর একটা দিলাম 6, দুটো ভাগে ভাগ করলাম। এটার ভিতরে কিছু কন্টেন্ট দিতে পারি চাইলে, যেমন h2 ব্যবহার করলাম, তারপরে p ট্যাগ ব্যবহার করলাম। কন্টেন্ট আমি লরাম ইপসন থেকে নিয়ে আসতে পারি। এখানে যাই করছি ঠিক একই জিনিস আমি পরের সেকশনে করব। এখন এটাকে যদি আমি রান করি, রিফ্রেশ করলাম, দেখেন দুটো পাশাপাশি চলে আসছে। আমার কিন্তু আলাদা করে কোনো সিএসএস করা দরকার না যে ফলোট লেফট বা এরকম। এখন অনেক সময় মনে হতে পারে যে এই পাশটা আমি চাচ্ছি আর একটু ছোট করতে, একটু ছোট করব আর এই পাশটা একটু বড় হবে। যদি এই চিন্তা করি আমরা গ্রিডে চলে যাই, বর্তমানে আমি ভাগ করছি কিরকম, বর্তমানে ভাগ করা হয়েছে 6 ভাগ, মানে 6 এবং এই পাশে করছি কি 6, এই এখানে 6টা এই পাশে 6টা। এখন আপনি যদি চান এই পাশটাকে একটু ছোট করবেন, ছোট কত, যেমন এখানে রাখা যায়, তাহলে এখানে 4 রাখতে পারি আর বাকি এখানে যেটা থাকে সেটা রাখতে পারি। কত বাকি থাকে? 8 স্যার। 8। তো আমরা এখানে যেটা করতে পারি 4 লিখলাম আর এখানে লিখলাম 8। এখন যদি রিফ্রেশ করি দেখবেন ছোট হয়ে গেছে। কিন্তু এটাই যদি আমরা সিএসএস দিয়ে করতাম, আবার পার্সেন্টেজ আকার ভাগ করা লাগতো, আবার কমান লাগতো, আবার বাড়ান লাগতো, এরকম করা লাগতো। আবার চিন্তা করেন এখানে আমি যদি আরেকটা সেকশন অ্যাড করতে চাই, একদম ইজি, আরেকটা যদি অ্যাড করতে চাই তাহলে কি করতে পারি, এখানে এখানে যা করছি এটাই কপি করে আরেকটা বানাই। এখানে কত আছে 8, এখানে 4 করে দিই, এখানে 4 করে দিই, দেখেন তো 12 হয় কিনা। 4 4 উপরে 4, 12 হয়। কত হলো, 12-র উপরে না গেলেই হলো। এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন সমানভাবে 3টা ভাগ হয়ে গেছে। আবার চাইলে যদি কোনোটা বাদ দিতে চাই তাও আমি বাদ দিতে পারবো। এবং এটা রেসপন্সিভের কথা যদি বলি, দেখেন এটাকে যদি আমি ছোট করি, এই মোবাইল ভার্সনে যখন আসতেছে তখন এইভাবে নিচে নিচে চলে আসতেছে।
এবং এখানে যদি আমি সবার শেষে যদি একটা যেমন একটা বাটন নিয়ে আসি, যেমন এখানে যেটা করলাম, এটার নিচে একটা নিয়ে আসলাম, এখানে লিখলাম ফেসবুক। এই লিঙ্কটাকে সুন্দর একটা ডিজাইন করতে চাই, যেমন গ্রিন কালার একটা বাটন চাচ্ছি, তো বিটিএন রাখলাম গ্রিন, বিটিএন গ্রিন। যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন বাটন চলে আসছে হোভার ইফেক্ট সহ। এখন অনেক ক্ষেত্রে বাটনের ডিজাইন হয় কি বর্ডার থাকে, বাটনের বর্ডার টাইপের বাটন চাই, সেক্ষেত্রে বেশি সমস্যা না, আমরা জাস্ট এখানে একটা বর্ডার অ্যাড করে দিব। বর্ডার অর্থাৎ বাটন আমি যেটা ডিজাইন করতেছি সেটার একটা কি বর্ডার হবে, বাটন বর্ডার গ্রিন, বর্ডার টাইপের হবে। এখন যদি রিফ্রেশ করি দেখেন এটার চারপাশে কি বর্ডার চলে আসছে, এবং হোভার করলে এই সুন্দর একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। তো খুব সহজে ডিজাইন করা যাচ্ছে এবং এটা রেসপন্সিভ সহকারে ডিজাইন হচ্ছে। এইটাই হলো ফ্রেমওয়ার্ক, মানে আগে থেকেই আমার গ্রিড গুলা ভাগ করা আছে, খুব সহজেই সেগুলো পরিবর্তন করতে পারতেছি, মানে HTML এর ভিতরে শুধু ক্লাসের মাধ্যমে, এবং ডিজাইন গুলো অ্যাপ্লাই করতে পারতেছি। এখানে যদি ইমেজের কথা বলি, দেখেন ইমেজ কি রেসপন্সিভ হয় কিনা সেটা যদি দেখতে চান, যেমন এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি, তো দেখি এখানে ইমেজ আছে কিনা, অথবা আমরা চাইলে আলাদাও করতে পারি। আর একটা সেকশন তৈরি করি, আগের মতো। দেখেন এগুলো কিন্তু কমন, যে দুই পাশ থেকে গ্যাপ লাগবে, যখন একটা সেকশন তৈরি করতেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কমন দুই পাশ থেকে গ্যাপ লাগে। আর যখন একটা সেকশন তৈরি হয় সেটা রো আকার ভাগ করতে হয়, রোর ভিতরে কলাম আকার ভাগ করতে হয়, যেমন কলাম আকার ভাগ করি। আমি চাইতেছি এখানে 4টা থাকবে, 4টা থাকার জন্য একটু চিন্তা করেন কত ভাগে ভাগ করতে পারি। 3 ভাগ, এই একটা, দুটো, তিনটা, 4টা। 3 ভাগ করে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার 12 ভাগ, মানে 12 ভাগের মানে 4টা ভাগ করব মোট, সেক্ষেত্রে 3 করে আমরা ভাগ করতে পারি, মানে কল 3। যদি আমরা এখানে ইউজ করি, এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি, তার ভিতরে এই 3 নিয়ে আসতে পারি, তারপর একটা পি নিয়ে আসতে পারি। আমাদের এখানে ইমেজ আছে কিনা একটু দেখে আসি। এখান থেকে এই ইমেজটা, যেমন b.png এই ইমেজটাই ব্যবহার করি। আর এখানে কিছু কন্টেন্ট আমরা চাইলে এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি, বেশি কন্টেন্ট নেব না, অল্প একটু কন্টেন্ট নিব, এই কন্টেন্টটা ইউজ করলাম। এই জিনিসটাই আমি রিপিট করব 4টা। একটা ওয়েবসাইট তৈরি করতে প্রচুর পরিমাণ গ্রিড ব্যবহৃত হয়, গ্রিড ব্যবহার করলে অবশ্যই সেটাকে আবার রেসপন্সিভ করতে হয়। যদি রিফ্রেশ করি দেখেন আমার এইটা কিন্তু এটার ভিতরে ঢুকে যায় নাই, মানে এটার যে এরিয়া যেখানে শেষ হয়েছে, যেমন ফেসবুক এখানে শেষ হয়েছে, এইটা শেষ হয়েছে আগে, অসুবিধা কিন্তু হচ্ছে না, আমার কিন্তু ঠিক পরেরটা একই লাইনে আছে। এখানে যদি দেখি, এখানে দেখেন 4টা, ঠিক 4টা ভাগে ভাগ হয়েছে, এখানে যেটা হয়েছে 3টা ভাগে ভাগ হয়েছে। এবং এটা যদি মোবাইল ভার্সনের কথা চিন্তা করি, এখন যদি দেখেন একদম পারফেক্টলি মোবাইল ভার্সনে সবগুলো নিচে নিচে আছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই লেখাগুলোকে আমাদের ডান পাশ মানে বাম পাশ যেরকম সমান, ডান পাশে এরকম সমান করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি জাস্টিফাই ইউজ করতে হয়। আমরা একটা ক্লাস ইউজ করতে পারি এখানে, যেমন পির ভিতরে একটা ক্লাস দিই,
কি ক্লাস হইতে পারে বলেন তো? জাস্টিফাই স্যার। টেক্সট জাস্টিফাই। এখন যদি রিফ্রেশ করি দেখেন তো এটা লেভেল হয়ে গেছে, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। কিভাবে এগুলোকে আমরা জাস্টিফাই করতে পারবো, জাস্ট একটা কি ক্লাস ব্যবহার করবো। হইতে পারে না এই লেখাগুলো আপনি যেটা ইউজ করতেছেন, যেটা ডান দিক থেকে শুরু হবে এরকম এরকম যদি করতে চান, আমরা এখানে একটা ইয়ে আসবো, লিঙ্ক নিয়ে আসবো এবং এটা ডান দিক থেকে শুরু হবে। সেক্ষেত্রে কি করতে পারি, পরে যে সেকশন আছে উপরে যে লিঙ্ক ব্যবহার করছি এটাই কপি করি, অসুবিধা নেই। শুধু গ্রিনের পরিবর্তে ব্লু করে দিই, মানে ব্লু কালারের বাটন চাই। দেখেন শুধুমাত্র ব্লু লিখে দিলাম, বাকিগুলো ঠিক থাকলো। এইখানে কল ফর যেখানে ব্যবহার করছি টোটাল সেকশনের, এখানে আমি একটা জিনিস বলতে পারি, টেক্সট রাইট, ডান দিক থেকে শুরু হবে। এখন যদি রিফ্রেশ করি দেখেন লরাম ইপসাম এটা ডান দিক থেকে শুরু হয়েছে এটাও, এবং এই যে ফেসবুকের যে বাটন সেটাও ডান দিক থেকে শুরু হয়েছে। এখন এটা যদি মাঝখানে চাই সেটাও বুঝতে পারতেছেন কি করতে হবে, সিম্পল একটা ক্লাস ইউজ করব, টেক্সট সেন্টার। রিফ্রেশ করলাম দেখেন এটা মাঝখানে চলে আসছে। এই যতটুকু ডিজাইন করছি এটাই যদি বলি আপনাদের র কোডিং করে একদম সিএসএস ব্যবহার করে আপনারা যদি ডিজাইন করেন কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের? একদম রেসপন্সিভ সহকারে এরকম গ্রিড গুলো ভাগ করবেন, এরকম বাটন ডিজাইন করবেন, ইমেজটাও এরকম রেসপন্সিভ হবে, কতক্ষণ লাগতে পারে? স্যার ঘন্টা খানেকের উপরে তো লাগবেই। 1 ঘন্টা। রেসপন্সিভ সহ 2-2.5 ঘন্টার মতো লাগে। আমার মনে হয় স্যার 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে। আর এই যে করলাম এই করতে কি বেশি সময় লাগছে? না স্যার, এটা তো আপনাদের- মজার একটা বিষয়। এখন আপনাদেরকে যদি বলে দিই যে এই ক্লাসগুলো ইউজ করবেন, তখন আপনার কি এই গ্রিড গুলো নিয়ে টেনশন করা লাগবে যে না স্যার, উপরে চলে যাচ্ছে না ভেঙে যাচ্ছে না রেসপন্সিভ হচ্ছে কি হচ্ছে না, এগুলো লাগে না। জাস্ট এইটাই হলো আপনাদের মানে সিএসএস ফ্রেমওয়ার্ক, যে আগে থেকেই সিএসএস এ রেডি করে রাখা, যেগুলা প্রতিনিয়ত মানে রেগুলার দরকার হইতেছে ওয়েবসাইট করার ক্ষেত্রে। তখন শুধুমাত্র ক্লাসগুলো করে দিলেন, এই ক্লাসের আউটপুটটা দেখা যাচ্ছে। এটা কিভাবে করা হয়েছে সেটা একটু দেখাই। আপনাদের সিএসএস ভালো করে কেন শিখেছি যাতে আপনারা নিজেরাও চাইলে ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন। যেমন এই ফ্রেমওয়ার্কটা কে তৈরি করছে? আমি তৈরি করছি, এই জন্য নাম দিছি আমার নাম কাইয়ুম সিএসএস ফ্রেমওয়ার্ক। আপনি তৈরি করেন আপনার নাম দেন। তো এই হলো বিষয়। এই যে কোডিং গুলো যেগুলো করছে এগুলো কমন জিনিস, এই জন্য এগুলো নতুন করে আর করে দেখাবো না, বাট দেখাই দিলে আপনারা বুঝবেন যে আসলে কিভাবে তৈরি করা হয়েছে। বডি ইউজ করছি, বডির মার্জিন প্যাডিং 0 করে দিছি, একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, সবটা যাতে একই ফন্ট পায়। কন্টেইনার যে বারবার ইউজ করছি দেখেন, দুপাশ থেকে দূরত্ব তৈরি করার জন্য উইথ 90%, মার্জিন অটো করে দিছি মাঝখানে নেওয়ার জন্য। আপনারা বিগত দিনের যে ক্লাসগুলা ঠিক মতো যদি করে থাকেন তাহলে এই জায়গায় এটা বুঝতে মানে সিএসএস ফ্রেমওয়ার্ক বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। আর আমরা যেহেতু সামনের দিকে আরো অনেক ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো, সুতরাং এই কনসেপ্টটা আপনারা ধরতে পারলে ওগুলো দেখবেন একদম ইজি। যে উইথ দিলাম 90%, মার্জিন অটো করে দিলাম যাতে মাঝখানে যায়। এখানে দেখেন স্টার দিছি, বক্স সাইজিং বর্ডার বক্স। এটা আমরা যখন ফেসবুকের ওয়েবসাইট কোলন করে দেখছিলাম তখন আমরা যে ইনপুট যে ফিল্ডটা নেই সেই ফিল্ডের দেখা যায় আমরা যখন প্যাডিং দিই তখন সমস্যা হয়, বেড়ে যায় বা কেটে যায় অনেক ক্ষেত্রে এরকম। সেক্ষেত্রে বক্স সাইজিং বর্ডার বক্স দিলে এই সমস্যা হয় না। আবার দেখা যায় বিশেষ করে আমরা যখন গ্রিড আকার ভাগ করি, ওই গ্রিডের ভিতরে যদি গ্রিডের বর্ডার দিই অথবা প্যাডিং বাড়াই দিই, সেক্ষেত্রে প্যাডিংটা ওই ক্যালকুলেশনের বাইরে যাইয়া জায়গা দখল করে, তখন হয় কি পাশাপাশি আসে না, নিচে চলে আসে। তখন বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করলে এই সমস্যা হয় না, কারণ যতটুকু জায়গা আছে তার ভিতরেই হবে, যা কিছু হবে বর্ডার হোক প্যাডিং হোক যা হওয়ার ভিতরেই হবে, তখন বাইরে যাইয়া ইফেক্ট পড়ে না। সেক্ষেত্রে পারফেক্টলি ডিজাইনটা থাকে, এই জন্য এটা ইউজ করি। তো এইটা যেন কোথাও কোনো সমস্যা না করে এই জন্য স্টার দিচ্ছি। স্টার মানে হলো অল ট্যাগ, মানে যত ট্যাগ ইউজ করবো সকল ট্যাগে এই বক্স সাইজিং বর্ডার বক্স পাবে, এটা ইউজ করছি। তারপরে আমরা যখন এর আগে করতাম, যখন একটা সেকশন নিতাম ওই সেকশনের
ওভারফ্লো হিডেন করতাম। কেন? যাতে একটা সেকশনের কন্টেন্ট অন্যটার উপর প্রভাব না পড়তে পারে। এখানে ওভারফ্লো হিডেন না করে আমরা একটা কাজ করছি, যে কাজটা আপনারা মেনুর ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকে এতটুকু বোঝার কথা। মানে ওভারফ্লো হিডেনও করা যায়, আর একটা করা যায় কি, এই যে আফটার ইফেক্ট, আফটার বা বিফোর ইফেক্টের মাধ্যমে আমরা এইটার মাধ্যমেও রিয়েলাইজ করাইতে পারি যেটার ভিতরে কন্টেন্ট আছে। এটা বোঝার কথা যারা বিশেষ করে মেনুর যে ক্লাসটা করছেন, যে কন্টেন্টের ভিতরে ব্ল্যাঙ্ক রাখার কারণে আমি ক্লিয়ার বুট করছি আর কি ডিসপ্লে ব্লক করছি, এটা যাতে অন্য সেকশনের উপর ইফেক্ট না পড়ে। এখানে চাইলে ওভারফ্লো হিডেন ইউজ করতে পারতাম, বাট এটা ইউজ করে স্ট্যান্ডার্ড, এই জন্য এটা ইউজ করছি। ইমেজকে রেসপন্সিভ কিভাবে করতে হয়, জাস্ট কিছু না, একটা ইউজ করতে হয় ম্যাক্স উইথ 100%। ইমেজটা যদি ছোট হয় ছোটই থাকবে, কিন্তু ইমেজটা যদি বড় সাইজের ইমেজ আপনি দিয়ে ফেলান, তাহলে হয় কি গ্রিড ওভার করে অন্য জায়গায় চলে যায়, অন্য একটা গ্রিডের উপরে ইফেক্ট পড়ে। তো এই জন্য ম্যাক্স উইথ 100% মানে হলো ওই গ্রিডের যে উইথ আছে এটা ওভার করবে না কখনোই, এই জন্য এটা দিচ্ছি। ছোট থাকলে সে ছোটই থাকবে এরকম। এই যে আমরা ইউজ করলাম একটু আগে, দেখেন টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার মানে এই ক্লাসটা কে দিছে, আমি দিছি। আমার কাছে মনে হলো টেক্সট টু তারপর লিখুন সেন্টার, হইতে পারে ক্লাস কি নামে দিচ্ছি এটা টোটালটাই যে ফ্রেমওয়ার্কটা তৈরি করে একান্ত এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি দিছি টেক্সট সেন্টার, কিন্তু এটা সিএসএস এর কোন প্রপার্টি ইউজ হয়, যেহেতু আপনার সিএসএস ভালো করে প্র্যাকটিস করছেন সুতরাং এগুলো বুঝেন। টেক্সট অ্যালাইন সেন্টার, মানে সিএসএস এর প্রপার্টি হলো টেক্সট অ্যালাইন আর ভ্যালু হলো সেন্টার, এটা। আর এই নামটা দিছি আমি, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন, যে নাম দিবেন জাস্ট ওই নামটা ইউজ করলে ওই কাজটা করবে। তো এগুলো সাজাই নিছি, টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর টেক্সট লেফটের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট রাইটের ক্ষেত্রে রাইট জাস্টিফাই, এগুলো বুঝতেই পারতেছেন। এরপর দেখেন দুটো ডিপকে যখন পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের ফ্লোট লেফট করতে হয়, ওভারফ্লো হিডেন করতে হয়। এই জন্য দেখেন ক্লাস, যত ক্লাস আছে তার ভিতরে কল এই যতটুকু আছে এই লেখা যেখানেই পাবে সেখানে এটা অ্যাপ্লাই হবে, যাতে কষ্ট করে আমাকে বারবার ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করতে না হয়। ওভারফ্লো হিডেন করার দরকার হইতেছে না, আমি ডাইরেক্ট উপরে আগে এটা লিখে দিচ্ছি। তো এটার জন্য আমরা কি করছি, ফ্লোট লেফট করে দিচ্ছি। আর এটা আমি এইভাবেও করতাম, কল অনের ভিতরে বলতাম ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন। এই কোড কমানোর জন্য জাস্ট একবারে করে দিছি, যতগুলো ট্যাগ আছে কল এই নামে সেটার প্রত্যেকটা ফ্লোট পাবে আর প্যাডিং পাবে কয় পাশের দূরত্ব তৈরি করার জন্য। এরপর এই যে 12টা যে ভাগের কথা বলছিলাম, 12টা ভাগ হইলেই এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে 12টা ভাগ করছে। আপনারা চাইলে গ্রিডটাকে 10টা ভাগও নিয়ে আসতে পারেন, তাহলে 10 ভাগ চিন্তা করে যে আপনার সিএসএস ফ্রেমওয়ার্কটা তৈরি করবে মানে ব্যবহার করবে সে অবশ্যই তাহলে 10 ভাগের কথা চিন্তা করে করবে। কারণ আপনি যদি 20 ভাগের কথা চিন্তা মানে তৈরি করেন তাহলে 20 ভাগ করে চিন্তা করবে, আমি করছি 12টা ভাগ, ক্যালকুলেশন দিয়ে হিসাব করে ওইভাবে 100% দেখেন এই যদি অর্ধেক করে তাহলে দেখেন এই 50%, যদি 4টা ভাগ করে 25%, এগুলোই করা আছে, ক্যালকুলেশন দিয়ে ভাগ করা যায়। বাটন গুলা ডিজাইনের ক্ষেত্রে দেখেন একটা বাটনের কমন কিছু থাকে মানে প্রপার্টি থাকে, যেমন প্যাডিং দিতে হয় একটা বাটন করলে, সেটা একটা কালার দিতে হয় বাটন লেখার, ডিসপ্লে ইনলাইন বলো করতে হয় বিশেষ করে টপ এবং বটমে বিশেষ মার্জিন বা প্যাডিং কাজ করার জন্য, টেক্সট ডেকোরেশন নান করতে হয়, বর্ডার রেডিয়াস দিতে হয়, ফন্ট সাইজ দিতে হয়, টেক্সট ট্রান্সফার আপার কেস বড় হাতের দিতে হয়। এই কালার 2বার হয়ে গেছে, কমাই দিলাম। তো এটা কমন। তারপরে দেখেন বাটন বর্ডার, যেটা মানে বর্ডার টাইপের যে বাটনটা ইউজ করছি সেখানে কিছু কমন দরকার, সেটা কমন দিয়ে দিছি। বাটন বর্ডারের পরে কিন্তু কিছু কালার দিয়ে দিছি, দেখেন কালার ইনফো দিছি, তারপরে গ্রিন দিছি, ব্লু দিছি, এটা দিছি আবার পরে। এটা হলো যে কোনো মানে বাটন লিখলেই এই স্টাইলটা পাবে, আর কালারটা পাবে কি পরে ইউজ করছি। দেখেন বাটন বর্ডার যেগুলো আছে ওগুলোর কালার পাওয়ার জন্য একটা নির্দিষ্ট কালার পাবে, বর্ডারে আবার একটা পাবে, কালার পাবে, বর্ডার পাবে, ওইটার হোভার করলে আবার এই কালার পাবে। ওটা এইভাবে ডিজাইন করে দিছি। এই পাশে যদি দেখেন বাটন নরমাল বাটন গুলো করার জন্য বাটন ইনফো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে। বাটন গ্রিনে একটা কালার দিছি, হোভার করলে একটা অন্য কালার পাবে। এইভাবে সেট করে দিছি। এবং রেসপন্সিভের ক্ষেত্রে যেটা বলছি একটা মিডিও করে নিছি, আপনি চাইলে এখানে 3টে মিডিও করে নিতে পারেন 3 ভাগে, যে একটা মোবাইল ভার্সন, তারপরে ট্যাবলেট ভার্সন, তারপরে দেখা যায় ডেস্কটপ ভার্সন, এরকম করতে পারেন। আমি জাস্ট একটা করে দিছি। এখানে বলছি যতগুলো কল থাকবে
কলাম, সেটা 1 থাকুক 2 থাকুক 3 থাকুক একবারে কাজ করবে। এই জন্য শুধুমাত্র লিখে দিয়েছি কল। স্টার মানে অল বোঝায়। উইথ 100%, যখনই এই স্ক্রিনে আসবে, মোবাইল স্ক্রিনে আসবে, সবগুলো পাশাপাশি চলে আসবে। জাস্ট এতটুকুর কারণে দেখেন কত ফেসিলিটি পাচ্ছি। একবার তৈরি করে নিছি, আর এখন কি করতেছি, শুধুমাত্র এখানে ওই ক্লাসগুলাই ব্যবহার করে মুহূর্তের মধ্যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছি। বিশেষ করে গ্রিড ভাগ নিয়ে আমার কোনো টেনশন লাগতেছে না, কারণ আপনাদের বেশি সময়টাই যে গ্রিড ভাগ করতে, ক্যালকুলেশন করতে, তারপরে সাজাইতে, রেসপন্সিভ করতে, এরকম। তো এইভাবে মেনলি সিএসএস ফ্রেমওয়ার্ক চাইলে আপনারা তৈরি করতে পারেন। বিষয় কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বিষয়টা কিরকম লাগছে আপনাদের কাছে? স্যার ভালো লাগলো স্যার। অসাধারণ স্যার। ইন্টারেস্টিং। ভালো স্যার। যেমন বুটস্ট্র্যাপের কথা শুনলে আমি কিন্তু বিরক্ত হইতাম আগে। কেন বিরক্ত হইতাম? আরে বুটস্ট্র্যাপ তো আপনারা নিজেরা তৈরি করতে পারেন যদি আপনাদের ভিতরে কনসেপ্ট থাকে। আর অনেক কাজের ক্ষেত্রে অনেকে বলে যে তুমি কোনো কিছু ইউজ করতে পারবে না, তুমি তো একদম র কোডিং করে ডিজাইন করবা, সিএসএস র কোডিং হতে হবে, তখন আপনাকে র কোডিং করে ডিজাইন করতে হবে। আর তখন চাইলে আপনি নিজে এরকম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে রাখতে পারেন, সেটা ইউজ করতে পারেন, তাহলে আর বারবার আর এইগুলো ভাগ করা লাগতেছে না, অন্য কারো কোনো দেখা যায় ফ্রেমওয়ার্ক ইউজ করা লাগতেছে না। তো আপনি যখন এরকম ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, তখন সিএসএস মিনিফাইড ভাষণ তো বুঝেন, মিনিফাইড ভাষণে কাজ করার জন্য সাস ইউজ করতে হয়, SASS, সাস কি জিনিস? সাসের যদি কথা বলি, সাস মেইনলি হইলো, আমরা যেমন চিন্তা করেন সিএসএস গুলো আমাদের মিনিফাইড করি কেন, সাইজ যাতে কম্প্রেস করা হয় বা ছোট করা হয়, হ্যাঁ এরকম, যাতে আমাদের সাইটটা দ্রুত লোড হয়। তো আপনি যদি থিম পোস্টে থিম আপলোড করতে চান, বা ভালো একটা টেমপ্লেট তৈরি করতে চান, বা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে চান সিএসএস এর, তাহলে অবশ্যই সাস ইউজ করাটা বেটার। তাহলে আপনার কি ওই ওয়েবসাইটটা দ্রুত লোড হবে। আপনি আপনার মতো করে সিএসএস করবেন। এখানে কিন্তু আমি আমার মতো করে করছি, দেখেন এখানে এই যে গ্যাপ আছে, হ্যাঁ, আর সার্চ দিয়ে করলে গ্যাপ থাকবে না, মিনিফাইড একবারে মিনিফাইড হয়ে যাবে। সার্চ মানে একটা টুলস ব্যবহার করে আপনি আপনার মতো করে এইভাবে সিএসএস করবেন। সে কি করবে, অন্য পাশে এই সিএসএস গুলোকে আপনার মিনিফাইড ভাষণে রূপান্তর করবে। শুধু মিনিফাইডই করবে না, যেমন চিন্তা করেন আপনার ওয়েবসাইটে 5টা জায়গায় কালার ইউজ করা হয়েছে হোয়াইট, যেমন আমরা এখানে কালার ইউজ করছিলাম, যদি দেখি কালার হোয়াইট, যেমন একবার আপনি বাটনে কালার হোয়াইট করলেন, একবার সাপোজ H3 তে কালার হোয়াইট করলেন, অন্যবার অন্য জায়গায় পিটেকে কালার হোয়াইট করলেন, মানে অন্য ক্লাস নিয়ে অন্য নামে। এই যে কালার হোয়াইট, তাহলে 5 জায়গায় তো আপনার লেখা হয়ে যাচ্ছে, তাহলে 5 বার লেখা হচ্ছে, ফাইলটা ভারী হচ্ছে। তো এখানে সার্চ ব্যবহার করলে হবে কি, এই প্রপার্টিটা একবারই লেখা হবে, কমা কমা দিয়ে আপনার হয়তো ক্লাসগুলো হবে কিরকম, যেমন আপনি H3 তে কালার হোয়াইট ইউজ করছেন, কমা, তারপর ইউজ করছেন পিটাকে, কমা, একটা ক্লাসে ব্যবহার করছেন, যেমন ক্লাস ABC নামে একটা ক্লাসে ব্যবহার করছেন, কমা, একটা আইডিতে ব্যবহার করছেন, সাপোজ আইডি হলো 42 না, একটা আইডি যেমন HP ধরেন, এরকম এই কয়টা জায়গায় আপনি কি করছেন, এই যে কালার হোয়াইট ইউজ করছেন। এইভাবে যদি লেখা হয়, দেখেন যতগুলো জায়গায় কালার হোয়াইট ইউজ করছেন ততগুলো জায়গায় এখানে কমা কমা দিয়ে লেখা হইলো, আর শুধুমাত্র সিএসএস প্রপার্টি একটা ইউজ করলাম, তাহলে আপনার কি লাইন কমে যাচ্ছে না, মানে সিএসএসটা কমে যাচ্ছে কিনা, সিএসএসটা কিন্তু কমে যাচ্ছে। এইটা আপনাকে কষ্ট করে চিন্তা করতে হবে না, যেটা করে দিবে কি সাস। খুবই মজার একটা মানে সাস নিয়ে কাজ করা খুবই একটা মজার। এটা হলো বিশেষ করে আপনারা যখন থিম ফরেস্টে থিম অ্যাপ্রুভের কথা চিন্তা করেন, অথবা থিম ফরেস্টে আপনি একটা টেমপ্লেট বানাবেন, সেই টেমপ্লেট অ্যাপ্রুভ করাবেন বা জমা দেবেন, তখন এই সাস ব্যবহার করে যদি করেন, আপনার এটা মিনিফাইড হয়ে যাবে, কোডগুলো কম হবে এবং দ্রুত রান হবে। তো এই হলো বিষয়। নরমালি আপনি কাজ করবেন আপনার মতো করে এরকম লিখবেন, আর ওটা হলো ওই টুলস এর কাজ হলো আপনাকে সাসের মাধ্যমে রূপান্তর করে দিবে মিনিফাইডে। তো এই হলো সাস। আপনি যদি ফ্রেমওয়ার্ক তৈরি করেন এইভাবে তৈরি করতে পারেন, আর চাইলে সাস ব্যবহার করে এটাকে আর্ট স্ট্যান্ডার্ড করে নিতে পারেন, যেটা আমরা
অন্যান্য যে ফ্রেমওয়ার্ক গুলো দেখি সেক্ষেত্রে মিনিফেড ভার্সন দেখি, তারাও সাজ ব্যবহার করেই করে। এই ছিল আমাদের সিএসএস ফ্রেমওয়ার্ক। এখন বলেন আপনারা সিএসএস ফ্রেমওয়ার্ক কি তৈরি করতে পারবেন? আপনাদের প্রয়োজনে যতটুকু লাগে জি স্যার পারবো। আশা করা যায়।